হ্যালো স্টুডেন্টস, আমরা রায়-মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করছিলাম। তো রায়-মার্টিন প্রশ্নবিদ্যা আমাদের মডেল কোশ্চেন পেপার 4 এর সলিউশন চলছে। আর একটা ক্লাস মডেল কোশ্চেন পেপার 4 এর 14 দাগ এবং 15 দাগ হলে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। পরের ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 5 সলিউশন শুরু করব। টোটাল 22টা মডেল কোশ্চেন পেপার আছে, আমরা সম্পূর্ণ সলিউশন করে দেবো। তোমরা আমাদের চ্যানেল প্লেলিস্টে এর সমস্ত সলিউশন পেয়ে যাবে। শুরু করছি আজকের ক্লাস, দেখো 14 দাগের থেকে। আচ্ছা, আমাদের ম্যাথামেটিক্সের সমস্ত ক্লাসের কোচিংয়ের ব্যবস্থা আছে। তো তোমরা যে সমস্ত স্টুডেন্টরা অনলাইন কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। তোমরা পার্সোনাল কোচিং নিতে পারো বা ব্যাচও আছে, ব্যাচেও নিতে পারো। শুরু করছি, দেখো আজকের ক্লাস 14 দাগের 1 থেকে। পেজ নাম্বার 554, মডেল কোশ্চেন পেপার, মডেল কোশ্চেন সেট 4। একটি দুই মুখ খোলা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার। ফাঁপা চোঙের উচ্চতা। আচ্ছা, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমি এবং চোঙটি 84.48 ঘনডেসিমি লোহা দিয়ে তৈরি। চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা বহির্ব্যাস ধরে নেব। চোঙের উচ্চতা, দেওয়া আছে 2.8 মিটার, তাই তো? তার মানে এটা 28 ডেসিমিটার। ঠিক আছে, 2.8 মিটার মানে 28 ডেসিমিটার। আচ্ছা, অন্তর্ব্যাস 4.6 ডেসিমি। অন্তর্ব্যাস 4.6 ডেসিমি। অতএব অন্তর্ব্যাসার্ধ সমান 4.6 বাই 2 ডেসিমি সমান 2.3 ডেসিমি। ঠিক আছে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি বহির্ব্যাস, ধরছি বহির্ব্যাস ইজ ইকুয়াল টু 2r ডেসিমি ধরে নিচ্ছি। অতএব বহির্ব্যাসার্ধ সমান 2r বাই 2 ডেসিমি সমান r ডেসিমি হচ্ছে বহির্ব্যাসার্ধ। এবার এখানে আরো দেওয়া আছে যে চোঙটি এত ঘনডেসিমি লোহা দিয়ে তৈরি। চোঙটি 84.48 ঘনডেসিমি লোহা দিয়ে তৈরি। তাহলে শর্ত অনুসারে কি হয়ে যাবে? চোঙটির আয়তন বের করতে হবে এবং আয়তনটাই বলে দেওয়া আছে। শর্ত অনুসারে চোঙ যার আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ। পাই, তাহলে বহির্ব্যাসার্ধ স্কয়ার মাইনাস অন্তর্ব্যাসার্ধ হচ্ছে 2.3 তার স্কয়ার ইন্টু এইচ হচ্ছে 28 ইজ ইকুয়াল টু 84.48 ঘনডেসিমি। এইটা ঠিক আছে। পায়ের মান 22/7, এখানে আর স্কয়ার মাইনাস 23 স্কয়ার হচ্ছে 3 3 9, 3 2 6 2 12 2 হাতে 1, 2 2 4 5, 5.29 ইজ ইকুয়াল টু 84.48 বা আর স্কয়ার মাইনাস, আচ্ছা এইটা এইদিকে নিয়ে চলে আসি 28টা বাই 28, আর স্কয়ার মাইনাস 5.29 ইজ ইকুয়াল টু 84.48 বাই 28, দশমিক তুললে 100 হয়ে যাচ্ছে। আর 22-এর 7টা এদিকে এসে 7-এর 22 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা কেটে দিলে 4 7 28, 4 11 দিয়ে নিশ্চয়ই কাটবে। 11 2 22, 11 দিয়ে কাটলে 7 11 77, 7 74, 74 হলে 6 11 66, 8 11 88, 4 দিয়ে কাটছে, 4 1 4, 3 36, 4 9 36, 4 2 8, 192। 192টা আবার 2 দিয়েও কেটে যাচ্ছে। 8 2 16 বা 9 2 18, 1 6 2 12, 96 বা আর স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এটা 96 বা 100 মানে 0.96, 0.96 প্লাস 5.29 বা আর স্কয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9 6 15 5 হাতে 1, 9 10 দিয়ে 12 2 হাতে 1,
5 আর 1 6, 6.25 বা r ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2.5, তাহলে r ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2.5। অতএব বহির ব্যাসার্ধ 2.5 ডেসিমি এবং বহির ব্যাস কি চেয়েছে, বহির ব্যাস 2 × 2.5 ডেসিমি। অতএব বহির ব্যাসার্ধ, অতএব বহির ব্যাসার্ধ সমান 2.5 ডেসিমি। অতএব বহির ব্যাস সমান 2 × 2.5 ডেসিমি সমান 5 ডেসিমি। ঠিক আছে, দেখো 5 ডেসিমি হয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট দেখো 14 থেকে 2 এরটা। এই অঙ্কটা সম্ভবত তোমাদের বইয়ের অঙ্ক দেওয়া আছে সম্ভবত। দুইয়েরটা কি বলা আছে, 1 সেমি পুরু তামার পাত দিয়ে তৈরি অর্ধগোলাকৃতি একটি বাটির মুখের বাইরের দিকের ব্যাস বলা আছে 10 সেমি। প্রতি বর্গ সেমি 1.50 টাকা হিসেবে বাটির সমগ্রতল পালিশ করতে কত খরচ হবে? তাহলে 1 সেমি পুরু এটা সমগ্রতল বুঝবে একটা, এটা বাইরের দিকে একটা তল হবে, আবার ভেতরের দিকে তল হবে বাটির। আর এই যে 1 সেমি পুরু যেহেতু, তাহলে এই রাউন্ডটা মানে ওপরটা যেহেতু 1 সেমি পুরু, সেইখানটাও বের করতে হবে। সেখানটা বৃত্তাকার হিসেবে বাইরের বৃত্ত মাইনাস ভেতরের বৃত্ত মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা বাটির বাইরের দিকের ব্যাস, বাটির বাইরের দিকের ব্যাস সমান 10 সেমি। অতএব বাটির বাইরের দিকের ব্যাসার্ধ সমান 10/2 সেমি সমান 5 সেমি। তাহলে এটা বাটির বাইরের দিকের ব্যাসার্ধ হলে অতএব তাহলে বাটির ভিতরের দিকের কত, যেহেতু 1 সেমি পুরো, ভিতরের দিকের ব্যাসার্ধ সমান 5 - 1 সেমি হয়ে যাচ্ছে সমান 4 সেমি। তাহলে এই যে বাটির সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হলে এই বাইরের দিকের ক্ষেত্রফলটা নিতে হবে 2πr² করে, ভেতরের দিকের ক্ষেত্রফলটা নিতে হবে 2πr করে। হ্যাঁ, অতএব বাটির সমগ্রতলের ক্ষেত্রফল, বাটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? বাটির সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে is equal to 2πr² মানে 5² 2π 4² হয়ে যাবে, প্লাস এইটা হচ্ছে এই তলগুলো হলো। এবার এই মুখটা যেহেতু 1 সেমি চওড়া, এই যে এটা রাউন্ড বাটির এটা ওটা বৃত্তাকার হিসেবে πr² মানে 5² মাইনাস π4², মানে এইটা থেকে পুরোটা থেকে ভেতরেরটা বাদ দিয়ে দিলাম, ওপরে রাউন্ড ওপরে এটা বেরিয়ে গেল। এখান থেকে 2π কমন নিলে হয়ে যাচ্ছে 5 × 5 = 25 প্লাস 16 প্লাস পাই কমন নিলে 25 - 16 এত, এখানে নাও এই তো বর্গ সেমি এত বর্গ সেমি সমান 25 আর 16 41 দুগুণে 82 পাই প্লাস 25 - 16 9 পাই বর্গ সেমি। তাহলে 82 আর 9 91, তাই তো, ইন্টু পাই, এত পাই হবে। পাইয়ের মানটা 22-এর সাথে যদি বসিয়ে দিই 7 13 91 13, তাহলে 22 × 13 3 × 22 = 66 ইন্টু 22 × 22 6 6 আর 2 8 2 286 বর্গ সেমি। আচ্ছা, প্রতি বর্গ সেমি 1.50 টাকা হিসেবে পালিশ করতে খরচ পড়বে। তাহলে বাটির সমগ্রতল বেরোলো, এটা সমগ্রতলের ক্ষেত্রফল। এবার পালিশ করতে প্রতি বর্গ সেমি 1.50 টাকা হিসেবে পালিশ করতে খরচ পড়বে প্রতি বর্গ সেমি 1.50 টাকা হিসাবে পালিশ করতে খরচ হবে সমান 286 × 1.50 এত টাকা সমান 286 × 150, দশমিকের জন্য 0 0 নেমে গেল,
এইটা কেটে গেল, 5 3 15, 5 2 10, 2 দিয়ে কেটে গেলে 1 4 3, 143কে 3 দিয়ে গুণ করলে 3 3 কে 9, 3 4 12, 2 হাতে 1, 3 আর 4, 429 টাকা খরচ হচ্ছে। 429 টাকা, দেখুন প্রসেসটা, 429 টাকা খরচ হবে পালিশ করতে। নেক্সট দেখো 14-3 ঘনকের অঙ্ক। একটি কাঠের ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য তাহলে 21 সেমি বলা আছে, ওই কাঠটি থেকে সর্ববৃহৎ যে গোলক পাওয়া যাবে, মানে এইটা যদি একটা ঘনক হয়, এটা যদি একটা ঘনক হয়, এইটা ঘনক, তাহলে সর্ববৃহৎ যে গোলক পাওয়া যাবে সেটা এইরকম পাওয়া যাবে, অর্থাৎ এই যে গোলকের ব্যাসটা হবে ঘনকের বাহুর সঙ্গে সমান। ঠিক আছে, গোলকের ব্যাসটা হবে ঘনকের বাহুর সঙ্গে সমান। আচ্ছা, সর্ববৃহৎ যে গোলক পাওয়া যাবে তার আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে ঘনকের বাহু সমান 21 সেমি, ঘনকের বাহু সমান 21 সেমি। ঠিক আছে, তাহলে অতএব গোলকের ব্যাস সেই 21 সেমি হবে। অতএব গোলকের ব্যাসার্ধ কত হবে? 21/2 সেমি গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এটা গোলকের ব্যাসার্ধ। তাহলে গোলকের আয়তন কত? এখান থেকে সহজেই বেরিয়ে যাবে। গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, মানে 21/2 ইন্টু 21/2 ইন্টু 21/2 এত ঘন সেমি। ঠিক আছে, 7 3 21, 3 3 কেটে গেল, 2 2 4, এই 2 কেটে গেল, 11 2 22, 2 কেটে গেল, এই 2 কেটে গেল, এটা 2 হবে না। তাহলে এখানে পড়ে থাকছে যেটা আয়তন 11 ইন্টু 21 21, 441 এত ঘন সেমি। তাহলে 441কে 11 দিয়ে গুণ করলে এইটা হয়ে যাচ্ছে 1 4 আগে 5, 4 আর 4 8, 4 হয়ে যাচ্ছে 4851 ঘন সেমি হচ্ছে গোলকের আয়তন। এবার বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4πr², 4 ইন্টু 22/7। একমাত্র গোলকটাই সেই জিনিস যার সমগ্রতল পার্শ্বতল একই হয়। হ্যাঁ, তাহলে এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হলে 4πr², মানে 4π 21/2 ইন্টু 21/2, 21/2 ইন্টু 21/2 এত বর্গ সেমি। ঠিক আছে, আচ্ছা, 2 2 4, 2 2 2 কেটে গেল, 7 3 21, তাহলে 3/22 66 ইন্টু 21 এত বর্গ সেমি। তাহলে 66 ইন্টু 21 হলে 66 21, 66, 6 2 12, 2 হাতে 1, 6 2 12 13, 6 2 12 2 হাতে 6 2 12 6, 6 2 8, 1386 চলে আসছে। দেখো 1386 বর্গ সেমি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, 1386 বর্গ সেমি আসছে। আয়তন আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল দুটোই বেরিয়ে গেল। দেখো 14 দাগে 3 অঙ্ক কমপ্লিট হয়ে গেল। 15 দাগে চলে যাব। প্রথমটা দিয়েছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়, দ্বিতীয়টা মধ্যমা নির্ণয়, তৃতীয়টা ওজাইফ নির্ণয়। তিনটে। দাগে 1। ঠিক আছে, কি বলেছে দেখো, গড় নির্ণয় করতে দিয়েছে। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। তাহলে শ্রেণীর সীমা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। হ্যাঁ, এখানে শ্রেণী, সীমা, পরিসংখ্যা, মধ্যমান দরকার। ঠিক আছে, xi। আচ্ছা, এবার যেহেতু ক্রমবিচ্যুতি পদ্ধতি, আমাদের
এক্স আই পরিসংখ্যা আছে, তাহলে এবার ইউআই নিতে হবে, এক্স আই মাইনাস এ বাই এইচ, ইউআই যেটা এক্স আই মাইনাস এ বাই এইচ, এটা একটা চুজ করতে হবে ভ্যালু, এটা এফ আই ইউআই। ঠিক আছে, এগুলো দরকার। আচ্ছা, এবার 51 থেকে 60, 61 থেকে 51 থেকে 60 হলো একটা, 61 থেকে 70 হলো আর একটা, 71 থেকে 80 হলো আর একটা, 81 থেকে 90 হলো আর একটা, 91 থেকে 100 কত পর্যন্ত আছে দেখি, 101 থেকে 110। এইগুলো মধ্যমান দরকার। পরিসংখ্যা কি দেওয়া আছে, 4, 10, 15, 20, 15, 4, এটা এফআই। হ্যাঁ, 4, 10, 15, 20, 15, 4। এক্সআই যেটা মধ্যমান, 51 থেকে 60 মধ্যে মধ্যমানটা 55.5, এইটা হয়ে যাবে 65.5। 71 থেকে 80 মধ্যে এটা হয়ে যাবে 75.5। 81 থেকে 90 85.5। 91 থেকে 100 95.5। 101 থেকে 110 105.5। এইগুলো এলো। এবার ইউআই আমাদের একটা এখানে এ হিসাবে আমরা কল্পিত করে একটা ধরে নেব, সেটা আমরা এই যে এইটাকে ভাবছি 75.5, এইটাকে ভাবছি। এটা হচ্ছে ফর্মুলা এক্স আই মাইনাস এ বাই এইচ। দেখো এক্স আই হচ্ছে এই মানটা, এইটা থেকে 75.5 বিয়োগ করলে হয়ে যাচ্ছে -20, -20 বাই এইচ হচ্ছে এখানে এইচ এই মানটা। আচ্ছা, এইচ এর মানটা এইটা আমাদের শ্রেণী সীমা করে নিলে এটা হয়ে যেত 10। হ্যাঁ, এখানে এইটা করে নেবে শ্রেণীর সীমানা, আমরা একবার লিখে একটা, আচ্ছা এইখানেই করে নিচ্ছি শ্রেণীর সীমানা। এইটা শ্রেণীর সীমানাটা একবারে তাহলে এটা লিখছি না, সেটা এখানে হয়ে যাচ্ছে শ্রেণীর সীমানা হয়ে যাবে 50.5 থেকে 60.5। এইভাবে প্রত্যেকটা চেঞ্জ হয়ে যাবে। এটা 70.5, এটা 80.5, এটা 90.5, 100.5, 10.5। অর্থাৎ যেহেতু একের ডিফারেন্স, একটা 0.5 এগোবে, একটা 0.5 পেছবে, যেভাবে শ্রেণীর সীমা থেকে শ্রেণীর সীমানা আনতে হয় আর কি। একবারে শ্রেণীর সীমানা হলো এটা। এখানটা 60.5, এটা 70.5, এটা হয়ে যাচ্ছে 80.5, এটা 90.5, এখানটা হয়ে যাচ্ছে 100.5। আচ্ছা, এইটা আমরা যেটা বলছিলাম এক্স আই, মানে এইটা থেকে এইটা বিয়োগ করলে -20/10, তাহলে -2, এইটা -1, এটা 0 হয়ে যাবে, এইটা মাইনাস এইটা 10, 1 হয়ে যাবে, এইটা 2, এইটা একইভাবে 3, তাই তো? -1, -2, -1, 0, 1, 2, 3, সেম প্রসেসে যেটা আসছে। এবার এফ আই ইউ আই মানে এই যে গুণফলটা -8, এইটা হচ্ছে -10, এইটা 0-র সঙ্গে এইটা গুণ হয়ে 0, 20 একে 20, 15 × 2 30, আচ্ছা 4 3 12। সামেশন অফ এফ আই ইউ আই কত হয়ে যাচ্ছে, 20 আর 30 50, 62, 62 থেকে 10 বিয়োগ করলে 52, 52 থেকে এটা 44 হয়ে যাচ্ছে। সামেশন অফ এফ আই ইউ আই 44। ঠিক আছে, এবার সামেশন অফ এফ আই কত হয়ে যাচ্ছে দেখো, সামেশন অফ এফ আই 20, 30 আর 15 15 30 60, 68 হয়ে যাচ্ছে, 64 আর 4 68। এবার দেখো এখানে কল্পিত গড় 75.5 হয়েছে, কল্পিত গড় 75.5, h is equal to 10। ঠিক আছে, এবার যেটা x বার সেটা হয়ে যাচ্ছে কত, যেটা কোনো যদি পদ্ধতি অ্যাপ্লাই করতে বলেছে x বার is equal to a plus h, তাহলে x বার is equal to a plus h into summation of f I u i
বাই সামেশন অফ এফ আই। এর মান কত? এটা 75.5 প্লাস 10 ইন্টু এটা 44 বাই 68, এটা 75.5 প্লাস, হ্যাঁ, এটা কেটে দিলে 34 হচ্ছে, এটা 5 হচ্ছে, হ্যাঁ, এখানে 34 আবার কাটবে, এটা 17 হয়ে যাচ্ছে, এটা 22 হয়ে যাচ্ছে, আর কাটছে না, তাহলে এখানটা 17 হয়ে গেল, হ্যাঁ, দুবার কেটে দিয়ে, আর 5 22 110, তাহলে 75.5 প্লাস 110কে 17 দিয়ে ভাগ করলে 110, 5 17 85, 6 17 102, আচ্ছা 8 হয়ে গেল, দশমিকের জন্য 0, 4 17 68, 12 120, 7 4.67 আসছে, এই 6.47, ঠিক আছে 6.47 নিচ্ছি, 6.47, এটা যোগ করলে কত হয়ে যাচ্ছে? 7 4 5 9, 6 5 11, 1 হাতে 1, 7 1 8, 81.97 আসছে, দেখো 81.97, এটাই হচ্ছে কল্পিত গড়। তাহলে অ্যান্সার লিখে দেবে, নির্ণয় এই আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় আসছে যেটা, সেটা হচ্ছে 81.97। নেক্সট দেখো, এবার যেটা নির্ণয় করতে দিয়েছে, 2 এর দাগের 1 এর দাগেরটা হয়ে গেল মধ্যমা। মধ্যমা 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম, ঠিক আছে। তাহলে আমরা প্রাপ্ত নম্বর দিয়েছে আর শিক্ষার্থী সংখ্যা, হ্যাঁ, তাহলে প্রাপ্ত নম্বর, আচ্ছা শিক্ষার্থী, আর সংখ্যাটা লিখছি না, এইখানে একটা হবে ক্রমযৌগিক পরিসংখ্যা, পরিসংখ্যা, এখানে লিখে দাও ব্র্যাকেটে ক্ষুদ্রতর, ঠিক আছে এইটা। এবার যেটা আসছে 10-এর কম, এখানটা 10-এর কম, এইটা লিখছি 10 থেকে 20, কারণ বিয়োগ করে দেবো, হ্যাঁ, সেখান থেকে শিক্ষার্থীর সংখ্যাটা পেয়ে যাব। এবার এটা না করলেও এখান থেকেও ডাইরেক্ট পরিসংখ্যাটা আমাদের দরকার, সেই কারণে করতে হচ্ছে। আচ্ছা 10-এর কম হচ্ছে, আচ্ছা 20 থেকে 30 কত পর্যন্ত আছে দেখি একবার, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, বোধহয় এই পর্যন্তই আছে, না 50 থেকে 60 পর্যন্ত আছে, 50 থেকে 60, ঠিক আছে। দেখো আমাদের অনলাইনে কোচিং দেওয়ার ব্যবস্থা আছে ম্যাথামেটিক্সে, তোমাদের মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা, যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। তোমরা কোচিং পার্সোনাল নিতে পারো বা ব্যাচ আছে, ব্যাচেও নিতে পারো, তো যে কোনোভাবে নিতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা 50 থেকে 60, এখানে আছে 8 15 29 42 60 70, 8 15 29 42 60 70, এইটা n, তাই তো, এইটা হয়ে যাবে তাহলে 8, এইটা 15 মাইনাস 8 সমান 7, এইটা 29 মাইনাস 15 14, 42 মাইনাস 29 13, 60 মাইনাস 42 18, 70 মাইনাস 60 10, ঠিক আছে। তাহলে n/2 হয়ে যাচ্ছে কত? n/2 70/2 35, এই মানটা আছে 35, এই যে 29 পর্যন্ত এখানে, তাহলে 30 থেকে 40, তাহলে মধ্যমা শ্রেণী যেটা হয়ে যাচ্ছে, মধ্যমা শ্রেণী এই যে 30 থেকে 40, এই শ্রেণীটা, এটা মধ্যমা শ্রেণী। তাহলে l = 30, f = কত? এই শ্রেণীর পরিসংখ্যা 13, h = কত? 10, ঠিক আছে, আর cf = 29, তাহলে মধ্যমা সমান
মধ্যমা এল প্লাস মানে 30 প্লাস 30 প্লাস n/2 মানে 35 মাইনাস CF মানে 29 বাই এফ এফ মানে 13 ইন্টু এইচ এর মান 10। তাহলে 30 প্লাস এটা 13, এটা 6 ইন্টু 10 সমান 30 প্লাস 60/13 সমান 30 প্লাস ভাগ করলে যদি দশমিকের পর 2 ঘর নিতে চাই 60, 4 13 52, 8 দশমিকের জন্য 0, 6 13 78, 2 দশমিকের জন্য 0, 13 1 13, 7 4 13 52, তাহলে 4.61ই আসছে প্লাস 4.61 সমান 34.61। অ্যান্সার লিখে দেবে। নির্ণয় মধ্যমা আমাদের আসছে 34.61, ঠিক আছে, বা দশমিকের পর 1 ঘর নিলে 34.6। নেক্সট দেখো তোমাদেরকে 3-এর অঙ্কে চলে যাচ্ছে, যেটা তোমাদেরকে 3-এর যেটা করতে বলেছে হচ্ছে কি ওজাইভ নির্ণয় করতে বলেছে। ওজাইভ ওজাইভের জন্য বলছে একটা ওজাইভ প্রদত্ত ছক থেকে ক্রমযৌগিক তালিকা প্রস্তুত করে ওজাইভ অঙ্কন করি। আচ্ছা, আমাদের যেটা দেয়া আছে এখানে 0 থেকে 10, তাই তো? তাহলে এখানে আমরা লিখব 10-এর কম শ্রেণী যেটা দেয়া আছে, বা এখানে লিখছি শ্রেণীটা যেটা লিখছি পরিসংখ্যা, ঠিক আছে, শ্রেণী পরিসংখ্যা। এবার যেহেতু ক্ষুদ্রতর এখানে আমরা নিচ্ছি 10-এর কম, 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম। আচ্ছা, কত পর্যন্ত আছে এখানে ছকটা দেওয়া আছে? 80 পর্যন্ত দেওয়া, আরো দুটো 70-এর কম, 80-এর কম, ঠিক আছে এইটা। তাহলে এবার 3 আছে এইটা। আচ্ছা, 10 থেকে 20-র মধ্যে 8টা মান আছে, তাহলে 8 আর 3 এইটা 11 হয়ে যাবে, ঠিক আছে। 30-এর কম টোটাল 12 আর 8 20 আর 3 23 হয়ে যাবে, ঠিক আছে। এটা ভালো করে তোমরা বইয়ের ছকটা লক্ষ্য করবে। হ্যাঁ, আচ্ছা, এটা পরিসংখ্যা বলতে ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা ক্রমযৌগিক পরিসংখ্যা লিখবে, ক্রমযৌগিক। আর এটা আমরা ক্ষুদ্রতর করছি, ক্ষুদ্রতর, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর। আচ্ছা, 23 হলো, তারপরে 23 প্লাস 14, 23-এর সঙ্গে 14 যোগ করলে 37, 37-এর পর আছে 10, তাহলে 47, 47-এর পর আছে 6 মানে 53, 47 আর 6 53, এর পরে 5 আছে 5 মানে 58, 53 আর 5 58, 58 আর 2 আছে 58 দিয়ে 60। এবার এইরকম একটা তোমার ছক কাগজ পেয়ে যাবে, সেই ছক কাগজে লিখবে ছক কাগজে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিবাহু সমান 1 একক এবং y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিবাহু 1 একক ধরলাম। ধরে যে বিন্দুগুলো স্থাপন করবে, এই যে 10,3, তাহলে x অক্ষ বরাবর 10 হবে, y অক্ষ বরাবর 3। মনে করো এইটা 10, 20, 30, 40, 50, 60, 70, 80 মনে করো এইখানে। এইদিকেও সেইভাবে নেবে, 60 পর্যন্ত আছে, 60 পর্যন্ত নিতে হবে। এইটা ভাবছো 10, 20, 30, 40, 50, 60 মানে সমান দূরত্বে নেবে আর কি, ঠিক আছে। এবার এখানে 10,3, 10,3 বিন্দু এইখানে হচ্ছে অবশ্যই, ঠিক আছে। তারপরে 20,11, 20, 11 মানে এইখানটা করে হচ্ছে। তারপরে 30,23, 30, এইটা 20 আর 3 একটু বেশি 23। আচ্ছা, এইটা 10 এখানে লিখে দাও, 20, 30, 40, 50, 60, 70, 80। এটা 10, 20, 30, 40, 50, 60, ঠিক আছে।
এগুলো লিখবে ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিবাহ 1 একক, y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিবাহ 1 একক নিলাম, নিয়ে আমরা ছক কাগজে এই যে 10,3, 20,12 এইভাবে সমস্ত বিন্দুগুলি স্থাপন করলাম, স্থাপন করে পৃথক পৃথকভাবে যুক্ত করে আমরা একটা ওজাইভ পাচ্ছি। ঠিক আছে, ওজাইভ থেকে আর কিছু নির্ণয় করতে বলেনি, শুধুমাত্র ওজাইভটাই চেয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে এই যে 0 কম 0 সেটা আমরা নিয়ে যোগ করার সময় আমরা মেনশন করে দেবো 0 কম 0। ঠিক আছে, আচ্ছা তিনটে হলো। এবার 40,37, 40 এইদিকে 30, তার একটু বেশি 37 এখানে চলে যাচ্ছে। 50,47, 50 এদিকে 40, 47 এইখানটা করে হয়ে যাবে। 60,53, 60 এই যে 50 তার সামান্য ওপরে 53। 70,58, 70 58 মানে 60-এর সামান্য নিচে। আচ্ছা 80,60, 80 এই 60-এর সোজাসুজি, 80,60 এই যে এইখানে হয়ে যাচ্ছে। এবার আলাদা আলাদাভাবে যোগ করে দাও, এইটা যোগ হলো, এইটা যোগ করলে, এইটা যোগ করলে, স্কেল পেন্সিল ইউজ করে আলাদা আলাদাভাবে যোগ করবে। এই যে ওজাইভ অঙ্কন হয়ে গেল। ঠিক আছে, তাহলে লেখাগুলো লিখবে এবং এখানে মধ্যমান নির্ণয় করতে বলেনি, ওজাইভের সাহায্যে মধ্যমান নির্ণয় হয় অনেক সময় করতে বলে, কিন্তু এখানে কিছু করতে বলেনি। তাহলে দেখো এর সাথে সাথে আমাদের এই মডেল কোশ্চেন পেপার 4 এর সলিউশন সম্পূর্ণ কমপ্লিট হলো এবং 14 দাগ এবং 15 দাগ হয়ে গেল। ঠিক আছে, ফিরবো পরের ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 5 এর সলিউশন শুরু করবো। ওকে, থ্যাংক ইউ।